Hello, everyone. Today, we are going to discuss Semester 5, the future of mechanical engineering, focusing on solid mechanics. Fayoni. Thayani. This subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with real world. আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ স্প্রিংয়ের কনসেপ্ট কিভাবে একটা বিশাল ব্রিজ বা একটা এয়ারক্রাফট ডিজাইন করতে কাজে লাগতে পারে? ব্যাপারটা বেশ মজার, তাই না? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই জার্নিটাই দেখব। মানে একদম সহজ একটা আইডিয়া থেকে শুরু করে সেই সব পাওয়ারফুল টুলস পর্যন্ত যাব যা ইঞ্জিনিয়াররা রোজ ব্যবহার করেন। চলুন তাহলে পদার্থের এই সিক্রেট কোডটা ডিকোড করা যাক। এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা শুরু করব একটা খুব চেনা স্প্রিংয়ের গল্প দিয়ে, তারপর দেখব কিভাবে এই সাধারণ ধারণাটা ধীরে ধীরে আরও জটিল হয়ে বাস্তব জগতের সমস্যা সমাধানের চাবিকাঠি হয়ে ওঠে, আর শেষে বুঝব এই সব কিছু জানাটা আসলে কেন এত জরুরি। চলুন তাহলে আমাদের গল্পের প্রথম অধ্যায় শুরু করা যাক। এটা এমন একটা বিষয় যার সাথে আমরা সবাই স্কুলে থাকতেই পরিচিত হয়েছি। আমরা সবাই F=kx মানে হুকের সূত্রের সঙ্গে পরিচিত, তাই না? এই যে সাধারণ সমীকরণটা, যে বল সরণের সমানুপাতিক, এটাই কিন্তু সব কিছুর ভিত্তি। ভাবতে পারেন এটা যেন সলিড মেকানিক্সের বর্ণমালার প্রথম অক্ষর। পদার্থের ব্যবহার বোঝার জন্য এটাই আমাদের প্রথম পদক্ষেপ। কিন্তু প্রশ্নটা হলো, যখন আমরা একটা এক লাইনের স্প্রিং থেকে বেরিয়ে বাস্তব জগতের কোনো 3D বস্তুর কথা ভাবে, ধরুন একটা ব্রিজের বিম বা একটা গাড়ির গিয়ার, তখন কি এই সহজ সূত্রটা একইভাবে কাজ করে? এখানেই আসল মজাটা শুরু হয়। বেশ, এবার একটু গভীরে যাওয়া যাক। চলুন দেখি কিভাবে আমরা ওই সহজ ধারণাটাকে একটা বড় স্কেলে, মানে বাস্তব জগতের জন্য জেনারেলাইজ করতে পারি। এখানেই কিন্তু বিষয়টা সত্যি ইন্টারেস্টিং হয়ে উঠবে। এবার আলাপ করা যাক কনস্টিটিউটিভ ইকুয়েশনের সাথে। সবচেয়ে সোজা ভাষায় বলতে গেলে এটা হলো কোনো মেটেরিয়ালের নিজস্ব রুল বুক। আমরা যেটা F=kx দেখেছিলাম, এটাকে তারই একটা গ্রোন আপ 3D ভার্সন ভাবতে পারেন। ওই যে কে ছিল, এখানে সেটাই হয়ে গেছে সি, আর এই সিই হলো একটা আসল পদার্থের জন্য পুরো হিসাব নিকাশ। এটাই হলো ওই পদার্থটা ডিএনএ। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। একটা 3D বস্তুর ব্যবহার পুরোপুরি ডিফাইন করতে গেলে এই সি ম্যাট্রিক্সে, যাকে আমরা ইলাস্টিসিটি টেন্সর বলি, তাতে কতগুলো কম্পোনেন্ট থাকতে পারে? কোনো আইডিয়া? মোট ৮১টা। ৮১। জাস্ট ভাবুন, একটা মেটেরিয়ালের রুলবুক বোঝার জন্য ৮১টা আলাদা ধ্রুবক। শুনেই মাথা ঘুরে যাচ্ছে, তাই না? কিন্তু ভাগ্য ভালো, ফিজিক্সের কিছু দারুণ নিয়ম আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। দেখা যায় যে স্ট্রেস আর স্ট্রেন দুটোই সিমেট্রিক্যাল। এই সিমেট্রির কারণে ওই ৮১টা সংখ্যার মধ্যে অনেকগুলোই অপ্রয়োজনীয় হয়ে যায়, আর সংখ্যাটা এক ধাক্কায় কমে এসে দাঁড়ায় ৩৬-এ। অনেকটাই সহজ হয়ে গেল, তাই না? এখানেই শেষ নয়, এরপর আসে থার্মোডাইনামিক্সের কনসেপ্ট আর এনার্জি কনসিডারেশন। এই সার্বজনীন নিয়মগুলো কাজে লাগিয়ে সংখ্যাটা আরও কমে আসে। শেষ পর্যন্ত সবচেয়ে জটিল অ্যানাইসোট্রপিক মেটেরিয়ালের জন্য আমাদের মাত্র ২১টা ইন্ডিপেন্ডেন্ট ধ্রুবক জানলেই চলে। ভাবুন একবার, ৮১ থেকে সোজা ২১। তাহলে আসল প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে একটা পদার্থের নিজস্ব গঠনই কীভাবে এই জটিল অঙ্কটাকে নিজে থেকেই এতটা সহজ করে দেয়। চলুন এর উত্তরটা খুঁজি। আমাদের গল্পের তৃতীয় ভাগে আমরা পদার্থের ডিএনএ নিয়ে কথা বলবো। ঠিক যেমন ডিএনএ আমাদের পরিচয় ঠিক করে দেয়, তেমনি প্রত্যেক পদার্থের একটা নিজস্ব অভ্যন্তরীণ কোড আছে যা তার আচরণ নিয়ন্ত্রণ করে, আর তার পেছনের অঙ্কটাকে অনেক সহজ করে দেয়। এই আইডিয়াটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো একটা মশলার বাক্সের কথা ভাবা। ভাবুন, ওই যে ধ্রুবকগুলোর কথা আমরা বলছিলাম, ওগুলো হলো বিভিন্ন মশলা, আর এই মশলাগুলি একসাথে মিশে একটা পদার্থকে তার ইউনিক ফ্লেভার বা বৈশিষ্ট্য দেয়। চলুন এই টেবিলটা দেখি, তাহলে মশলার বাক্সর ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। অ্যানাইসোট্রপিক মেটেরিয়াল মানে হলো একটা ভর্তি মশলার বাক্স, পুরো ২১টা মশলা। অর্থোট্রপিক মেটেরিয়াল যেমন ধরুন কাঠ, তার জন্য বাক্সটা একটু ছোট, ৯টা মশলাতেই কাজ হয়ে যায়। আর আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে প্রিয় বন্ধু আইসোট্রপিক মেটেরিয়াল যেমন স্টিল বা গ্লাস, তাদের জন্য তো বাক্সটা একদম সিম্পল, মাত্র ২টো মশলা, ইয়ংস মডুলাস আর পয়সনস রেশিও, এই দুটো দিয়েই তাদের পুরো রেসিপি তৈরি। বেশ,
তাহলে যখন কোনো পদার্থের নিজস্ব রেসিপি বা মশলার বাক্সটা আমাদের জানা হয়ে গেল, তখন পুরো ছবিটা সম্পূর্ণ করতে আর কি লাগে? এবার চলুন সব টুকরোগুলোকে একসাথে জোড়া যাক আর দেখি ইঞ্জিনিয়াররা কিভাবে যে কোনো স্ট্রাকচারের জন্য একটা কমপ্লিট বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করে। তো যে কোনো ইলাস্টিসিটি প্রবলেম সলভ করতে গেলে আমাদের মূলত 3টে স্তম্ভের উপর দাঁড়াতে হয়। প্রথম দুটো, ইকুইলিব্রিয়াম আর স্ট্রেন ডিসপ্লেসমেন্ট রিলেশনস, এগুলো হলো ইউনিভার্সাল ল, মানে কাঠ, স্টিল, রাবার যাই হোক না কেন এগুলো একদম সেম থাকবে। আর 3 নম্বর স্তম্ভটা হলো কনস্টিটিউটিভ ইকুয়েশন, মানে সেই ম্যাটেরিয়ালের নিজস্ব ডিএনএ বা আমাদের মশলার বাক্স। মনে রাখার জন্য একটা সোজা উপায় হলো ইএসসি, ই ফর ইকুইলিব্রিয়াম, এস ফর স্ট্রেন ডিসপ্লেসমেন্ট আর সি ফর কনস্টিটিউটিভ। সহজ না? সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে হল ইকুইলিব্রিয়াল আর স্ট্রেইন ডিসপ্লেসমেন্ট সমীকরণ সবার জন্য একই, শুধু কনস্টিটিউটিভ ইকুয়েশন অর্থাৎ মশলার বাক্সটাই মেটেরিয়াল অনুযায়ী বদলে যায়। আর এটাই হলো ফাইনাল পাঞ্চলাইন। এই 3টে স্তম্ভকে একসাথে করলে আমরা 15টা অজানা রাশির, মানে 6টা স্ট্রেস, 6টা স্ট্রেন আর 3টা ডিসপ্লেসমেন্টের জন্য 15টা সমাধানযোগ্য সমীকরণ পেয়ে যাই। আর এভাবেই আমরা যে কোনো বস্তুর ভেতরের স্ট্রেস আর ডিফর্মেশন সম্পর্কে প্রেডিক্ট করতে পারি। চলুন এবার এই সব ফান্ডামেন্টাল আইডিয়াগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাইটিং ভবিষ্যতের সাথে কানেক্ট করি। মানে এত কিছু আমরা কেন শিখছি, এর আসল অ্যাপ্লিকেশনটা কোথায়? একটা পদার্থের ডিএনএ বা তার মশলার বাক্স ঠিকমতো বুঝতে পারলেই আমরা যুগান্তকারী সব জিনিস তৈরি করতে পারি। যেমন কম্পোজিট মেটেরিয়াল দিয়ে আরও হালকা অথচ শক্তিশালী বিমান বানানো, মানুষের শরীরে ব্যবহার করার মতো বায়োকম্প্যাটেবল ইমপ্ল্যান্ট তৈরি করা, এমনকি এমন স্মার্ট মেটেরিয়াল বানানো যা পরিবেশ অনুযায়ী নিজের বৈশিষ্ট্য বদলাতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই সিক্রেট কোডটা শেখা শুধু পরীক্ষার পাশ করার জন্য নয়, এটা আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভাষাটা শেখার মতো। এই ভাষাটা জানলে তখনই নতুন কিছু তৈরি করা যায়, কঠিন সমস্যার সমাধান করা যায়। এটা আমাদের চিন্তা করার, অ্যানালিসিস করার ধরনটাকেই বদলে দেয়। তাই শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের সামনের বড় বড় চ্যালেঞ্জগুলোকে সলভ করার জন্য পরবর্তী কোনো নতুন পদার্থ ডিজাইন করা হবে, যার থাকবে একটা একদম ইউনিক মশলার বাক্স? আর কে জানে, সেই ফিউচার ইনোভেশনের অংশ হয়তো আপনারাই হবেন।